ভেজ বিরিয়ানি যে কখনো এতটা টেস্টি হতে পারে সেটা আমি নিজে না বানালে হয়তো কখনোই বিশ্বাস করতাম না। আমার কিন্তু আগে ধারণা ছিল চিকেন মাটন ছাড়া বিরিয়ানি মানেই সেটা পোলাও। সেই ধারণা এই রেসিপির সাথে পুরোপুরি বদলে গেছে। আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। সাথে কিন্তু আজকে আমি ঘরে তৈরি বিরিয়ানি মশলাও দেখাবো। আর এর জন্য আমি অনেক রকম সবজি ব্যবহার করেছি, সেটাও পরে সবটাই বলবো। এর জন্য আমি সবার প্রথমে নিয়েছি 4টে আলু, যার মধ্যে লবণ, হলুদ আর কিছুটা জল নিয়ে আমি প্রেসার কুকারে সিটি দেব। আমি প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় এখানে 4 থেকে 5টা সিটিই দিচ্ছি, এর বেশি দেওয়ার প্রয়োজন আমাদের নেই। এদিকে আমি কিন্তু পনিরের ব্যবহার করছি। আমি এখানে 200 গ্রাম ফুল ফ্যাট পনির নিয়েছি, সেটাকে আমি একটু বড় বড় টুকরোতে কেটে নেব। কারোর যদি পনির বেশি পছন্দ হয় সে কিন্তু পনিরের পরিমাণটা বাড়িয়েও দিতে পারে, আবার পনির অপছন্দ হলে একইভাবে পনিরটাকে অমিটও করা যেতে পারে। পনিরের টুকরোগুলো দেখে আশা করি বোঝা যাচ্ছে যে সেগুলো ভালোই বড়, এরকম করলেই কিন্তু বিরিয়ানিতে ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমাদের ভেজ মাটন আমি নিয়ে নিয়েছি এঁচোড়, সেটা সিজনে থাকলে দিতে ভুলো না। এটাকে আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে রেখেছিলাম। অন্যদিকে আলুটাও সেদ্ধ হয়ে চলে এসছে, আর আলু সাইজগুলো যেহেতু ভালোই বড় আমি মাঝখান থেকে একটু চিড়ে দেবো। এতে রান্না করার সময় মশলাটা খুব ভালো মতন ভেতরে ঢুকবে আর একেবারেই পানসা থাকবে না। আলু যেহেতু আগে একবার আমরা সেদ্ধ করে নিয়েছি তাই এটা কিন্তু বিরিয়ানিতে দারুণ সফট হবে। অন্যদিকে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিই। এখানে আছে পনির, সেদ্ধ করা এঁচোড়, গাজর, সেদ্ধ করা আলু, বিনস আর ফুলকপি। অন্যদিকে আমি একটু সয়াবিনকেও কিন্তু সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে বিরিয়ানির মশলার জন্য আমি নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী, সাথে নিচ্ছি তারাফুল বা স্টার অ্যানিস, আর যাচ্ছে হাফ জায়ফল, 1 চামচ সাজিরে, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর একটু সামরিচ। সমস্ত কিছুকে আমরা ভালোভাবে রোস্ট করে নেব। আর হ্যাঁ, বাজারজাত মশলা আমি কেন ব্যবহার করলাম না? বাজারের মশলাতে যেমন আমাদের ভালো ফ্লেভার আসে না, তেমন কিন্তু ওর মধ্যে ইনগ্রিডিয়েন্টসে দেখতে পাবে পেঁয়াজ রসুনের ব্যবহারও হয়। আর আজকের রান্নাটা যেহেতু আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া করছি, তাই আমি মশলাটা বাড়িতেই বানাচ্ছি। শুকনো খোলায় নাড়াচাড়া করার সময় গ্যাসের আঁচ অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো এটা পুড়ে যাবে আর খুব তেতো তেতো একটা ভাব আসবে, গন্ধটাও নষ্ট হবে বিরিয়ানি মশলার। এটাকে একবার ঠান্ডা করে তারপর আমরা পাউডার বানিয়ে রাখবো। আর এই পাউডারটাকে কিন্তু বেশ কয়েক মাস স্টোর করেও রেখে দেওয়া যাবে নর্মাল বিরিয়ানি বানানোর জন্য। সমস্ত মশলা বানানোর পর এদিকে আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিচ্ছি। আমি এতে সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব, তাতে কিন্তু স্বাদ আরও বেড়ে যায়। সববার প্রথমে ফুলকপির পালা, কারণ এটা ভাজতেই আমাদের সবচেয়ে বেশি সময় লাগবে। ফুলকপিটা কড়াইতে দেবার পর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে ঢেকে ভাজবো। ফুলকপি ভাজবার জন্য হাতে কিন্তু কম করে 12 থেকে 15 মিনিট সময় আমাদের চাই, নয়তো ফুলকপিটা বড্ড কাঁচা কাঁচা থাকবে আর সেটা খেতে মোটেই ভাল লাগবে না। অন্যদিকে ফুলকপি যতক্ষণে ভাজা হচ্ছে আমরা একটা কাজ করে নিই। এদিকে আমি একটু গরম দুধ নিয়েছি আর সাথে দিয়েছি কেশর। এর মধ্যে কয়েক ড্রপ মিঠা আতর ভালো মতন দিয়ে এটাকে মিক্স করে আমরা সাইডে রেখে দেব। এটা কিন্তু বিরিয়ানির অন্যতম ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস, এটা মিস করলে কিন্তু চলবে না। এটাতে বিরিয়ানির মিষ্টি গন্ধ আর স্বাদ দুইই বাড়ে। অন্যদিকে ফুলকপি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এটাকে আমরা এবার ভালোভাবে তুলে রাখবো একটা পাত্রে। ওই একই কড়াইতে আগে থেকে সেদ্ধ করা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সব সবজিগুলোকেই যেহেতু ভাজবো বলেছিলাম, তাই আলুটাকেও সেদ্ধ করার পরে আমি একবার ভেজে নিচ্ছি। সাইডে আমি গাজর আর বিনসটাকেও একটুখানি সটে করে নেব আলুর সাথেই। এইখানে এগুলো ভাজবার সময় আমি আর আলাদা করে লবণের ব্যবহার করছি না, কারণ ভাজবার পর এগুলো যাবে ম্যারিনেশনে, আর সেখানে কিন্তু লবণ আমি ব্যবহার করব। সবজিগুলো ভালোই আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এই একই কড়াইতে সামান্য একটুখানি তেল অ্যাড করে আমি অন্য সবজিগুলো ভাজবো। এখানে ওই যে আগে বলেছিলাম এঁচড়গুলোকে 2টো সিটি দিয়ে রেখে দিয়েছি আমি লবণ হলুদ মিশিয়ে, ওগুলোকে ভাজবো। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখনকার যে এঁচড় সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এগুলো যদি সেদ্ধ ছাড়াও রান্না করতে চাই কেউ, তাহলেও অনায়াসে করা যাবে। এঁচড়ে আমি সামান্য একটু লবণ আরেকবার অ্যাড করেছি, তারপর হালকা হাতে এটাকে নেড়ে নেব, নয়তো কিন্তু পুরো ভেঙে একদম ঘুটে যাবে। এঁচড় ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এগুলোকেও একটু সাইডে তুলে রেখেছি। আর তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো আমাদের ভালো মতন ভেজে রাখতে হবে। আর এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ আর হলুদ দিয়েছি। তারপর হালকা হাতে পনিরগুলোকে আমি ভালো মতন ভেজে নেব কিছুক্ষণের জন্য।
আর পনির কিভাবে সুন্দর সফট থাকবে, একটু রাবারের মতন হয়ে যাবে না, সেটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে পনির তো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে একটুখানি জল নিয়েছি আর পনিরগুলো কিন্তু কড়াই থেকে তুলে ডিরেক্ট সেই জলের মধ্যেই দেবো। এরকম জলের মধ্যে পনির ভাজার পরে ভিজিয়ে রাখলে এক্সট্রা লবণটা যেমন বেরিয়ে যায়, তেমন পনির খুবই সফট থাকে। ওই একই কড়াইতে আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্টস সয়াবিনটাকেও আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। সয়াবিন যারা খুব পছন্দ করো তারা সয়াবিনের পরিমাণ কিন্তু এটাতে আরও বাড়িয়ে দিতে পারো, আমার কিন্তু সয়াবিন বেশ ভাল লাগে। ভালোভাবে ভাজার পরে সয়াবিনটাকেও আমি সাইডে সরিয়ে রেখে দেবো। এদিকে এবার ম্যারিনেশনের পালা, যার জন্য আমি টক দই নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এরপর যাচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস কয়েক চামচ বিরিয়ানি মশলা, তারপর যাবে এর মধ্যে ঘি, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিচ্ছি 2 চামচ চিনি, আর দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপর মশলা যে পাত্রে করেছিলাম সেই পাত্র ধুয়ে কিছুটা জলও আমি অ্যাড করে দিয়েছি। সমস্তটা ভালোভাবে মিক্স করতে হবে, আর আমি প্রথমে না একটু হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই মিডিলে আমি হলুদটা অ্যাড করে দিয়েছি। এরপর একে একে পনির বাদে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। এই ম্যারিনেশনেও কিন্তু সমস্ত স্বাদটা আমাদের ডিপেন্ড করে। ম্যারিনেশন যত সুন্দর হবে আর যেটুকু সময় আমরা দিতে পারবো, তার উপর কিন্তু সবজিগুলো ফ্লেভারটা তত বেশি সোক করবে। ম্যারিনেশনের সময় আগে থেকে যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম তার অর্ধেকটা এর মধ্যে আমরা অ্যাড করে দেবো। ভালোভাবে হালকা হাতে আমাদের সবজিগুলোকে মেশাতে হবে, নয়তো কিন্তু এই যে তোমাদের এঁচোড় বা ফুলকপি এর সমস্ত ডাঁটিগুলো খুলে খুলে আসবে। হালকা হাতে আমরা সবজিগুলোকে মেশাবো আর কম করে আধা থেকে 1 ঘন্টা এটাকে একটু রেস্ট দেবো। এই স্টেজে কিন্তু লবণের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। এই স্টেজে লবণ বেশি হয়ে গেলে সেটা কম করা বড্ড চাপের বিষয়, আর লবণ কমও যদি থাকে সবজির ভেতরে লবণ সেভাবে আর ঢুকবেও না। তাই এই স্টেজের লবণটা একটু পরিমাণ বুঝেই দিতে হবে। লবণ দেওয়ার পর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেস্টে দেবো। এদিকে আমি বিরিয়ানির জন্য কিন্তু বাসমতি চাল ব্যবহার করছি, আর এটাকে ভালো করে কয়েকবার ধুয়ে তারপর আমরা চালটাকে ভেজাবো। বাসমতি চাল কিন্তু ডিরেক্ট আমরা ভাতের জন্য দেব না, তাতে কিন্তু ভাত ভালো ফোলে না। এর জন্য আমাদের রেস্ট করাটা একদম একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আর চালটাকে আমাদের ততক্ষণ অবধি হালকা হাতে ধুতে হবে যতক্ষণ না ওপর থেকে এই যে সাদা সাদা জলটা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর চাল কিন্তু খুব শক্ত হাতে আমরা যদি একটু কচলে নিই তাহলে কিন্তু চালের দানাগুলো ভেঙে যাবে। কয়েকবার জল বদলে বদলে আমরা এটাকে ধুয়ে নেব ভালো মতন। তারপর বেশ কিছুটা জল দিয়ে যখন আমরা রেস্ট করব আধা ঘন্টা মতন, এটাকে দেখা যাবে চালটা কিন্তু সাইজে 2 গুণ বা 3 গুণ হয়ে যায় ফুলে। ভাত বানানোর জন্য আমি হাঁড়িতে কিছুটা জল দিয়েছি, আর এর মধ্যে বেশ অনেকখানি লবণ দেবো যাতে জলটা পুরো নোনতা হয়ে যায়। সেটা চেক করে অবশ্যই দিতে হবে, নয়তো ভাতের মধ্যে কিন্তু নুন একদমই ঢুকবে না। এর মধ্যে দিয়েছি আমি 2টো তেজপাতা, 3টে এলাচ আর একটা স্টার অ্যানিস। জল ভালো মতন গরম হয়ে গেলে আমরা এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করব। আর একটা কথা, ভাত কত ঝুরঝুরে হবে তার কিন্তু কয়েকটা দারুণ টিপস রয়েছে। এক তো এর মধ্যে কিছুটা তেলের ব্যবহার করা, এটা ভাতকে একে অপরের সাথে লাগার হাত থেকে বাঁচায়। আর একটা হলো একটু লেবুর রস বা ভিনিগার দেওয়া, এতে কিন্তু আমাদের ভাতটা দারুণ ধবধবে সাদা হবে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু উতলে উঠেছে, আমাদের অবশ্যই এইদিকে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে ভাতটা ওভারকুক না হয়ে যায়। বারবার চেক করতে থাকতে হবে, তবে একটুখানি হালকা হাতে, নয়তো কিন্তু চালের দানাগুলো ভেঙে যাবে। আর যখনই দেখা যাবে ভাতটা 70 to 75% কুকড হয়েছে, মানে ভেঙে 2 থেকে 3 টুকরো হচ্ছে, তখন এটাকে আমরা নামিয়ে উপর দিয়ে নেব। আর এর মধ্যেকার গোটা মশলাটা কিন্তু তখন নামিয়ে আমাদের বেছে রাখতে হবে। অন্যদিকে কড়াইতে আমি ব্যবহার করছি ঘি। এখানে তেল ব্যবহার করা যেতে পারে, তবে ঘি ব্যবহার করলে স্বাদ তো আরও বেড়েই যায়। ঘিটাকে ভালো করে গরম করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভাতের মধ্যে থেকে আমরা যে গোটা মশলাগুলো আলাদা করে রেখেছিলাম, তেজপাতা, তারাফুল আর এলাচ, সেটাকে এর মধ্যে দিয়ে ভালো মতন কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর রেস্টে রাখা সবজিগুলোকে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেব। সবজিগুলোকে কিন্তু আমাদের ভালো মতন কিছুক্ষণ কষে নিতে হবে, এর উপর আমাদের বিরিয়ানির স্বাদ অনেকটা নির্ভর করছে। আর এখন আমাদের গ্যাসের আঁচ কিন্তু থাকবে মিডিয়াম ফ্লেমে। হালকা হাতে নেড়েচেড়ে আমরা সবজিগুলোকে বেশ কিছুক্ষণ কষবো। আর ম্যারিনেশন বা কষানোর সময় পনিরটা দিইনি, কারণ ওটা পুরো ভেঙে যেত। সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আগে থেকেই আমি একটা টমেটোকে ছোট ছোট টুকরোতে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। আমি আগেই বলেছি টমেটো কিন্তু আমাদের সবজি সেদ্ধ হওয়ার পরে তবেই দিতে হবে, নয়তো অন্য সবজিগুলো কিন্তু টমেটোর কারণে ভালো সেদ্ধ হবে না।
টমেটোটাকেও আমাদের ভালো মতন সবজির সাথে একটুখানি কষে নিতে হবে। যখন টমেটোগুলো একেবারে সফট হয়ে যাবে আমরা এর মধ্যে পরিমাণ মতন জল দেবো। এটাই কিন্তু অতিরিক্ত ঝোল করার প্রয়োজন নেই, এটাতে আমরা মোটামুটি ঝোলে রাখবো। আর হ্যাঁ, এবার একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেবো, সেটা হলো খোয়া ক্ষীর, যেটা দেওয়ার কারণে স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। খোয়া ক্ষীরটাকে গ্রেট করেও দিতে পারো, তবে আমি হাতের সাহায্যে এরকম ভেঙে ভেঙেই ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই খোয়া ক্ষীর দিলে কিন্তু গ্রেভিটা যেমন খুব ক্রিমি হয়, তেমন একটা মাখো মাখো ব্যাপার আসে, যেটা খুব ভাল লাগে। তবে খোয়া ক্ষীর যদি না থাকে, ঘরে থাকা একটা দারুণ জিনিস দেওয়া যেতে পারে, সেটা হলো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে অনেকটা খোয়া ক্ষীরেরই কাজ করে সেটা। এদিকে ভালো মতন আমাদের সবজিটা কষা হয়ে গেছে। যখন মোটামুটি এরকম ঝোল বেঁচে থাকবে, তখন আমরা সবজি আর ঝোলটাকে আলাদা করে রাখবো। এবার আমাদের মেন স্টেপ, আর সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বিরিয়ানির হাঁড়ি সাজানো। আমি হাঁড়ির বদলে ডেচকি ব্যবহার করেছি, তোমরা যে কোনো বড় পাত্র ব্যবহার করতে পারো। এদিকে আমি সবার প্রথমে এর মধ্যে কিন্তু একটুখানি পুরো গায়ে তেল লাগিয়ে নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ। তারপর নিচে আমি একটুখানি কয়েকটা তেজপাতা বিছিয়ে দিয়েছি, তাতে আমাদের কিন্তু বিরিয়ানি ধরে যাওয়ার ভয়টা একেবারে কেটে যায়। আর যে গ্রেভিটা আলাদা করে রেখেছিলাম, ওইটা অল্প অল্প করে নিচে একদম দিয়ে দেবো। আর তারপর সমস্তটা কিছুক্ষণ স্প্রেড করার পর ওর পরে আস্তে আস্তে করে ভাতটা আমরা সাজিয়ে দেবো। ভাতটাও দেখো এই স্টেজে কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা সাদা। ভাতের লেয়ারটা ভালো মতন বিছিয়ে দেওয়ার পর এর ওপর থেকে কষে রাখা সবজিটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আর আরেকটা জিনিস আমাদের কিন্তু ভুললে একদমই চলবে না, সেটা হলো জলে ভিজিয়ে রাখা সেই পনির। এভাবে দিলে পনিরটা যেমন সফট থাকে, তেমন কিন্তু এর মধ্যে ফ্লেভারও ঢুকে যায়। আর ওপর থেকে আমি অল্প অল্প করে ছড়িয়েছি বিরিয়ানি মশলা আর দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দেওয়ার কারণে কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তারপর আস্তে আস্তে করে আরও একবার ভাত দিয়ে আমি সমস্ত লেয়ারটা এরকম কমপ্লিট করব। আর আজকের রেসিপির সমস্ত উপকরণ পরিমাণ সহ আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব, তোমরা ওখান থেকে অনায়াসেই চেক করে নিতে পারবে। ওপরের দিকের লেয়ারে বেঁচে থাকা সমস্ত সবজি আর পনির দেওয়ার পর আমি ছড়িয়ে দিচ্ছি আরও কিছুটা খোয়া ক্ষীর আর বিরিয়ানি মশলা। তারপর এর মধ্যে দেবো 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। সমস্ত কিছুর ওপর এবার ভাতের লাস্ট লেয়ারটা যাবে। তারপর এটাকে আমরা ফিনিশ করব ওপর থেকে আরও একটুখানি বিরিয়ানির মশলা ছড়িয়ে, এতে কিন্তু স্বাদ দুর্দান্ত আসে। আর একটা জিনিস মিসিং রয়েছে, সেটা হলো দুধের মিশ্রণ, যেটা পড়েছিল সেটা এই স্টেজেই ওপর থেকে আমরা সম্পূর্ণটা দিয়ে দেব। আর দেব বেশ খানিকটা ঘি। বিরিয়ানি তো ঘি ছাড়া ভাবাই যায় না, তাই জন্য ঘিটা আমি বেশ কিছুটা পরিমাণেই ব্যবহার করছি। বিরিয়ানির পাত্রটা সিল করার জন্য আমি বেশ কিছুটা আটা মেখে রেখেছিলাম। আটার বদলে কিন্তু কারোর কাছে অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে সেটা দিয়েও সাইডটা সিল করে নেওয়া যেতে পারে। তবে এটা হলো সবচেয়ে সহজ আর কম দামি পদ্ধতি, যেটা সবচেয়ে ভালো কাজ করে। বিরিয়ানির পাত্রের চারিধারে এরকম আটাটা লাগিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি একটুখানি উঁচু ঢাকনা দিয়েছি, যেহেতু আমার পাত্রটা ছোট আর দমের জন্য একটুখানি স্পেস লাগে, তাই ঢাকনাটাই আমি কিছুটা স্পেস রেখেছি। সাইডের এক্সট্রা আটাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি দমে বসাবো, যার জন্য গ্যাসে আমি সবার প্রথমে একটা তাওয়া বসিয়েছি, তারপরে বিরিয়ানির পাত্রটা বসাচ্ছি। এটাকে 20 মিনিট হাই ফ্লেমে, তারপর 10 মিনিট লো ফ্লেমে আমি দম দিয়েছি, তারপর আধা ঘন্টা রেস্ট করেছি। যে দম দেওয়ার পরেই যদি আমরা হাঁড়িটা খুলতে যাই, তাহলে কিন্তু চালের দানাগুলো পুরো ভেঙে একদম একসা হয়ে যাবে। আমি এখানে দেখিয়ে দিই বিরিয়ানিটা ঠিক কতটা ঝুরঝুরে হয়েছে। আর কি মনে হচ্ছে, বিরিয়ানিটা কি নিচ থেকে লেগেছে কি লাগেনি? চলো দেখাই যাক। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে সবজিগুলোও কত সুন্দর লাগছে এর মধ্যে, আর বিরিয়ানিটার কিন্তু দেখতে ভারী সুন্দর রং এসছে। এদিকে দেখো আমি নিচটা দেখিয়ে দিই, নিচে কিন্তু কোনো রকমই লেগে যায়নি। যাদের খুব ভয় থাকে বাড়িতে বিরিয়ানি বানালেই নিচ থেকে ধরে যাবে, তারা একবার সমস্ত টিপস ফলো করে বানিয়ে দেখো। কথা দিচ্ছি বিরিয়ানি একেবারেই ধরবে না, নিচ থেকেও পুরোটা ঝরঝরে থাকবে। এখানে দেখো আমি তেজপাতাগুলো তুলেও দেখিয়ে দিচ্ছি, পুরো ডেচকিটার নিচটা কিন্তু একেবারে ক্লিয়ার রয়েছে। এবার বিরিয়ানির মধ্যে থেকে তেজপাতাগুলো আমি বেছে ফেলে দেবো। বিরিয়ানির পাতে তেজপাতা পড়লে তো কারুরই ভালো লাগে না।
এই বিরিয়ানিটা দেখো কি দারুণ দেখতে আর কি দারুণ ঝুরঝুরে হয়েছে। আমি তোমাদের জন্য 1 প্লেট পাঠাতে পারলে খুব খুশি হতাম। তাহলে চলো এবার এটাকে সার্ভ করে নিই। আর তোমরা কিন্তু চটজলদি এই রেসিপি ফলো করে বানিয়ে ফেলো দারুণ টেস্টি ভেজ বিরিয়ানি। তা সে বাড়িতে কোনো পুজোই হোক বা নিরামিষের দিনে গেস্ট চলে আসুক, সবাইকে তাক লাগিয়ে দাও পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর বিরিয়ানি বানিয়ে। আর এটার সাথে কিন্তু সার্ভ করতে পারো দারুণ সুন্দর নর্মাল রায়তা বা বিটরুট রায়তা। সমস্ত কিছু রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।